হ্যালো রিহাত। হ্যাঁ মা, বলো, শুনতে পাচ্ছি। এই তোর বড় মামা দাওয়াত করে গেল, তোর বড় মামার ওই ছেলের বিয়ে, যাবি নাকি? না, আমি যাব না। তোমরা গেলে যাও, যে খাওয়া দাওয়া করে চলে আসো, থাইকো না আবার। এই রিহাত শোন, আমি বলছিলাম কি, তোর বাপও বিদেশ চলে গেছে। বাড়িতে তো তোর এই ছোট বোনটা আর আমি আর তুই, তাছাড়া তোর লোক নেই। বলতেছিলাম যে ওখানে গেলে একটু মজা হতো জানিস। 2-3টা দিন একটু থাকলে, ওই যে তোর বড় মামারে উপরতলায়, ওখানে তো একদম ফ্রি ছিল। তুই আমি আর আমার ছোট মেয়েটারে নিয়ে ওখানে না হয় থাকতাম। ওখানে একটু কাজ ছিল রে। এই বাড়ির মধ্যে তোর কাছে আমি কোনো কিছু সুযোগ পাচ্ছি না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি তোকে? আরে বাবা, তুমি যেটা চাইছো এটা তো তুমি বাড়িতেও পারো। পারো না? তুমি তো ইতিপূর্বে একদিন দিলে। আর সুযোগ হচ্ছে না কেন? তুমি তো সুযোগ করো না। আরে বাবা, তোর ছোট চাচি আমাদের একই বাড়ির মধ্যে থাকে, তাহলে আমি কখন তোকে নিয়ে এই সমস্ত করবার সুযোগ পাবো বল? আমার ভীষণ দরকার জানিস। তোরা বাস 3টা বছর বিদেশ থাকলো তো, আমি এই অবস্থায় পড়ে আছি। এখন শোন, তুই আমার বোনের ছেলে, তোকে মানুষ করে এত বড় করছি। পেটের ছেলে হলে আর এই কথা কি বলতাম, তাই বল? এই জন্য বলতেছি কি, যে এখানে তো সুযোগ হয়ই না। রাত্রেও একটু আমার ঘরে বা ওরা ফলো করে, বুঝিস না? তুই আমার একটা যুবক ছেলে, তারপর এতটা মাইন্ড করতো না। যদি তুই আমার পেটের সন্তান হতি, কখনো এই ধরনের মনে করতো না। ওরাও তো জানে তোকে আমি লালন পালন করে বড় করছি, এই জন্য তো ওরা আমাকে তোকে ফলো করে, বুঝতে পারছিস? আর আমিও যে বুড়ো বলে এক কথা ছিল, আমিও তো তোর ইয়াং মা, বুঝিস না? এই জন্য বলতেছিলাম কি, যে তোর বড় মামাদের বাসায় গেলে, ওই যে উপর আমরা গেলেই তো ওখানে যদি 2-1 দিন থাকি, উপরেই জায়গা দেয়। তো তোর এই ছোট বোনটা দে আর তোরে নিয়ে ওখানে উপরে থাকতাম, ও ঘুম আসলে তারপরে তুই আমাকে সুন্দরভাবে 1টা দিন 2টা দিন যাই পারতি, একটু সুখ দিতি, মজা দিতি। পারবি না এটা? হ্যাঁ, বাড়িতে থাকতে সাহস পাও না, আবার বড় মামার বাসায় যেয়ে সুযোগ নিচ্ছ না। এই প্ল্যানই করতেছো বসে বসে। দেখো, তোমার যেটা ভালো হয় তুমি যা বলো তাই করব। কিন্তু শোনো, ওখানে আবার কেউ বুঝে ফেলবে না তো? ওরে ফুকা ছেলে, না না, কেউ কিছু বোঝার মতো অবস্থানই নেই। আমি ওখানে তোর বড় মামাদের বাসায় যখনই যাই, ওরা আমাকে উপরতলায় ওই ওই রুমটাতেই থাকতে চাই, বুঝতে পারলে? আর তোকে নিয়ে যখন যাব, আমরা তো জনসংখ্যায় 3 জন হব, তখন ওরা আমাকে ওখানেই থাকতে দিবে। ওদের বাড়িতে যতই অনুষ্ঠান হোক আর যাই হোক, ওই রুমটাতে আমি থাকি। আমি গেলে কেউ থাকে না, বুঝিস না? আমি তো ওই বাড়ির মেয়ে। না মা, আমি আসলে আমার মন চাচ্ছে না। তুমি ওই বেশি সময় ধরে আমারে থাকতে দাও না, আমার ভাল লাগে না। অল্পতে আমার হয় না, বুঝতে পারছো? আর ওই সাইড দিয়ে করতে দাও না, এটাও আমার মন ভরে না। আমার খুব মন চাই তোমার দোনো সাইড দিয়ে আমার চলাফেরা করতে, বুঝতে পারছো? কি রে, এত শখ জাগছে মনে তোর? আরে আমি কি তোকে কখনো নিষেধ করছি? তোর যখন যেরকম মনে হয় তুই তাই করবি, তুই তো ঠাঁই পাস না, আমার দোষ দিস কেন? তোর বাবাও এরকম বলতো রে। তারপরে হঠাৎ একদিন সে এরকম শুরু করছিল, তারপরে আমি খুব কষ্ট পাইছিলাম মনের কাছে জানিস। সেদিন থেকে আর ভাবলাম যে না, এই রাস্তায় না, সোজা পথে হাঁটতে হবে। তারপরে সেদিন থেকে তোর বাবা আমার কথা মতো আর ভুল করতো না। আবার তোর মনে হয় এরকম সব যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে চাইবি আমি তোকে সেইভাবে আদর আপ্যায়ন করবো, সেইভাবেই দেবো। তবে শোন, আমার একটা জিনিস ভালো লাগে রে বাবা, তুই অনেক সুন্দর করে মানুষের সঙ্গে আচরণ করতে পারিস, ভালো ব্যবহার করতে পারিস। আর তোর মা তোর ব্যবহারে দারুণ মুগ্ধ রে। তুই এত সময় ধরে করতে চাস, আর অত সুন্দর, ওইটা তোর অত মোটা বড়, আমি আসলে ভাবতেও পারিনি জানিস। তোর বাবারও আসলে কোনোদিন এরকম আমি দেখিনি বা পাইনি। মানে অনেক মোটা বড় আর খুবই ভালো লাগে আমার জানিস। আমার একদম পরানটা জুড়ায় যায়, আমি সুখের সাগরে ভাসতে থাকি, মানে দারুণ লাগে আমার। এই জন্যই তো তোকে নিয়ে তোর মামার বাড়িতে যাওয়ার খুব শখ জাগলো রে। চাইলাম যে অনুষ্ঠান বাড়িতে ওই সুযোগে উপরে যখন থাকতাম, মানে মন ভরে তুই আর আমি ফুর্তি করতাম, বুঝতে পারলে? এটা একটা সুযোগ ছিল। আর এখানে তো আমার বাড়ি ভর্তি আমরা 3জন ফ্যামিলির হলো, তোর ছোট চাচি ওই যে পাশের রুমে থাকে, ওরা তো তোকে আমাকে সবসময় চোখে চোখে রাখে, বুঝিস না? আবার একটু থেকে একটু হলে তোর বাবারে ফোন করে আবার বলে টলে না দেয়, বুঝিস তো সব। আচ্ছা মা, ওই ছোট চাচি ওইভাবে থাকে কেমনি করে? একটা মাত্র বাচ্চা নিয়ে পড়ে থাকে, আবার ওই কাকাও বাপের সাথে বিদেশ চলে গেল। তাহলে ছোট চাচির কোনো রিয়াকশন হয় না? তুমি যেরকম করতেছো এরকম ছোট চাচির কি কোনো কিছু পাও? যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে তাহলে আমাকে বইলো, তোমাদের দুজনকেই আমি দায়িত্ব নেব, বুঝতে পারছো? আমার ছোট চাচিকে খুবই ভালো লাগে, দেখো না একটু আমার জন্য। এই বোকা ছেলে, কি বললি তুই? হ্যাঁ, আমাকে আগে শেষ কর। আগে মায়ের পর্ব শেষ না করে উনার চোখ গেছে ওইদিকে। আমি কি ওর সে কম রে? আরে আমারে ফাড়লে তোর মতো 2টা হয়।
আর তুই তোর চাষির দিকে আগেই নজর দিলি। আমি কি কম কিসে বল? আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, বুঝতে পারলি? তুই যেভাবে চাইবে, চিৎকার উপর তোর মনের যত বাসনা আছে সব আমি তোর পূরণ করবো। দেখ না, আমি তোর ঠিকঠাক মতো হাত খরচের টাকা দিই, তোর ঠিকঠাক মতো ঘোরাফেরা করিস। আবার তুই যখন যেভাবে আমাকে চাস, এই যে ঘুরতে ঘুরতে মুখের মধ্যে টপ করে ঠোঁটটা মুখের মধ্যে নিয়ে এই যে খাস, দেখিস, ফেল করে তাকায় থাকিস, আমি তোকে কখনো নিষেধ করছি, বাধা দিছি? আমার পিছন থেকে এসে এই যে চাপটে চেপে ধরিস, এই যে জড়াতে আদর করিস, এই যে এই সমস্ত কাজ করিস বাসার মধ্যেই হঠাৎ হঠাৎ করে, সেগুলিকে আমি তোকে কখনো নিষেধ করছি? আর যে তুই হঠাৎ করে তোর চাষির দিকে চোখ বুলালি, তোর চাষি যদি এরকম কখনো ভাবে বা এরকম কোনো কিছু আমি যদি দেখি, তখন তো চাষিরেও দিয়ে তোর থেকে একবার ই করে নেবো, বুঝতে পারলি? দেখবো না তুই কতবার পারদর্শী ছেলে হয়েছিস, খুব বাহাদুরি শিখছিস না? আগে আমার সাথে ইয়ে করে নে, তারপরে তা পরে হবে, বুঝতে পারলি? আমারে আগে ইয়ে করা নেই, চাষির দিকে নজর দেয়। জানিস না তোর বাবা বিদেশে আছে, আমি কত কষ্টের মধ্যে আছি? আর এইটা তো তুই এখন বড় হয়েছিস, তুই এটা সামলা দিবি। আমি তোর পারে ভরসা করে আছি রে। তোর ওটা সেদিন নিয়ে আমার খুব ভালো লাগছে, বেশ বড়, এই জন্য আরো আমি পছন্দ করি, বুঝতে পারলি? তুই আমাকে পড়ান পরে আগে আমার আরে শেষ কর, তারপরে দেখবো পরেরটা পরে। খবরদার কোনো দিক যেন উল্টাপাল্টা নজর টজর না দেয় তোর। শুধু তুই শুধু আমার হয়ে থাকবি। তোকে পাওয়ার জন্য তোর মামার বাড়িতে যাই সুখ নিতে যাচ্ছি, বুঝিস না এটা? আর ওখান থেকে ঘুরে আসলে বাড়িতেই তুই আমাকে দিবি। যা, রাত্রিরে চুরি করে হলো তুই আর আমি থাকবো। মা, এই কথাটা তোমার ভালো লাগলো, কারণ তোমার যখন হয়ে যাবে তখন তো তুমি চাষিকে একটা বার আমাকে সুযোগ দিতেই পারো। আমি শুধু তোমার মুখের দিকে চাই, কিছু বলতে পারি না। আর শোনো, তোমার কত লাগবে, যত লাগবে আমি ততই তোমাকে দেবো, আমার ভান্ডার কি কম আছে নাকি? তবে আমি বলি কি মা, শোনো, ওই মামার বাড়িতে আর কয়দিন বেড়াতে যাওয়ার উছিলায় নয়, একদিন দুদিন, তারপরে তো বাড়িতে এসে আর তুমি আমাকে এই সমস্ত সুযোগই দাও না, শুধু ভয় পাও ওই ছোট চাষিরে। ওইসব কিচ্ছু না, নিশি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন না হয় তোমার রুমে একটু ডাক দিলেই তো আমি যেতে পারি। আমি বাড়ির ছেলে না? ওরে আমার সোনা, আমার জান, এ পাগল, তোর ছোট বোনটা আমার কাছে থাকে না, তুই বুঝিস না এটা? তারপরে আমি চাই কি যে এই রুম থেকে আমি তোর রুমে যাব, তাহলে তোর রুমটা তো ফাঁকা, আর এই রুমে তোর ছোট বোন থাকে, ওখানে আমার হয় নাকি? আর তোর কাছে গেলে কত সুন্দরভাবে একটা সুযোগ হয় কথাবার্তা, দুইটা কথাবার্তা বলার জন্য। পাঁচদণ্ড বসে বসে দুইটা কথা বললাম, তুই আমাকে সুন্দর করে লাইট জ্বালিয়ে দেখলি, আমি তোকে সেজে গুজে আমার সমস্ত কিছু খুলে খালে দেখালাম, ছোট বড় তুই তো সবই ভালো করে নেড়ে চেড়ে দেখিস। আর এটা তোর একটা অভ্যাস, আমিও জানি। আমি তোকে এই সমস্ত কিছু দেখাবো, তোর মনটা যখন দারুণ ভাবে উৎফুল্ল খুশিতে নেচে উঠবে, চাঙ্গা হবে, তখন তুই আমাকে মন ভরে করবি, বুঝতে পারলি? দারুণ ভাবে আমাকে সেবা করবি। আর এটা জানিস আমার খুব ভাল লাগে রে, কারণ কি তোর একটা জিনিস আধুনিকতা তোর মধ্যে আছে, তুই অনেক রকম আইটেমে অনেক রকম ভাবে আমাকে দিস, সেইটা আমার কাছে খুব ভাল লাগে। তো এই জন্যে তোর কাছে আমার বারবার মানে থাকতে ইচ্ছে করে, কিন্তু তুই তো আমাকে বলিস, কিন্তু আমি তো আসলে পারি না রে, তো এই ছোট চাষিটার জন্য। কিন্তু এবার আর ওইভাবে করবো না বাড়িতে আসলে। এবার তো চল তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে যাওয়াই হবে। তাহলে তুমি কথা দিলে আমার সোনা জান। ওমা, তাহলে তুমি কথা দিছে তো, যে এবার কিন্তু বাড়িতে এসে তুমি আমাকে সবকিছু দেবে। ওই পরের বাড়ি আর আসায় আর কয়দিন, অত ফাঁক ফকর অত খোঁজা যায় না। আমি যেটা বললাম গভীর রাত্রে হবে, বুঝতে পারছো? আমার লক্ষ্মী সোনা, কেমন করে পাগল ছেলেটা আমার। আচ্ছা নে, তাই হবে, একটু দেখে শুনে থাকিস, তাই হবে। তোকে দিয়ে আমি জীবনটা পার করে দেবো, তোর বাপ বিদেশ থেকে যেদিন আসবে। আর আমি চিন্তা করি না, এখন তুই তো বড় হয়ে গেছিস, বুঝিস না? তো ঠিক আছে, তো ছোট বোনটা আবার এদিকে আগায় আগায় আসতেছে, লুকিয়ে লুকিয়ে। তো রাখতেছি, পরে আবার ফোন দিস। ওকে মা, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লাগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমি মোহাম্মদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা আমি মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো, সালাম আলাইকুম। আব্বু, তুমি কি আমারে ফোন করেছিলে? ওয়ালাইকুম আসসালাম। মানে শ্বশুর বাড়িতে কেমন আছো? আমি তোমার ঠিকঠাক মতো খোঁজ খবরও নিতে পারি না, মোবাইলেও টাকা পয়সা থাকে না, হাতের অবস্থাও তো খুব একটা ভালো না রে মা। কেন আব্বু, হাতের অবস্থা ভালো না কেন? তুমি দোকানে ঠিকঠাক মতো যাও না? যাই রে বাবা, দোকানে তো যাই, আসলে মনে শান্তি না থাকলে যা হয় আর কি। ব্যবসা বাণিজ্য আজকাল একটু ডাল পড়ে গেছে, খুব একটা ভালো না। তা তো জানি, কিন্তু তোমার জামাইরও তো এদিকে হাতের অবস্থা খুব একটা ভালো না। আমি এখানে যে খুব ভালো আছি তাও নেই আব্বু। ঠিক আছে মা, কি হয়েছে? মাকে দেখতে যাব? আর কোন মুখে বা আমি মাকে দেখতে যাব?
যাওয়ার মতো কি রাস্তা তোমরা রাখছো? হ্যাঁ রে বাবা, এইভাবে বলিস না। দেখ, তুই আমার একটা বড় মেয়ে, আর তুই এখন যদি এই কথা বলিস, আমরা কোথায় কার উপরে আশা ভরসা করব বল? জামাইকে একটু বড় লোকের ছেলে দেখে বিয়ে শাদী দিলাম, সে জামাইটাও ঠিকঠাক মতো কর্ম করলো না। বাপের ঘাড়ে আর কতদিন এইভাবে তার উপর নির্ভর করে চলা যায় বল? আর আমি জানি রে মা, তুই তোর মায়ের উপরে অভিমান করছিস, তাই না? সেদিন যদি তোর সঙ্গে আমার ওই বিষয়টা ধরা না পড়তো, তাহলে তো তুইও লজ্জা পাতি না, তোর মাও তোকে দুইটা কথা শোনাতো না। এই জন্যই তো তুই আসতে চাস না, আমি এটা তো জানি ভালো করে। তবুও কি আর করার, চলে আয় তোমা। হ্যাঁ, যাবো আব্বু। তবে কালকে না, আগামী পরশু তোমাদের ওখানে আসতেছি, তোমার জামাইদের সাথে করে নিয়ে আসবো। আর শোনো, এতদিন পরে তোমার জামাইটা তোমাদের ওখানে যাবে, আমাকে যা তা খাওয়ালেই হবে, কিন্তু তোমার জামাইয়ের জন্য একটু আয়োজন করো। জামাইকে একটু সম্মান করা শেখো। তাকে তো আসলে কিছুই আদর আপ্যায়ন করো না তোমরা। দাওয়াত করেও মাঝে মধ্যে তো খাওয়াই মানুষ জামাইকে, তাও করো না। আর মাকে দেখার জন্য তো আমি যাবই, হাজার হলেও তো মা। মা আমার কাছে আর কি ভুল করবে? আমিই তো ভুল করছি। সেদিন যদি তোমার সাথে ওইটা না হতো, তাহলে কি আর আজকে মায়ের চোখে আমি এরকম দাগি হয়ে যেতাম? বোঝো না তুমি? কিন্তু বাবারে, আমি তো একটা কথা ভাবতেছি মনে মনে, সেটা যে ওকে কি করে বলি। মানে তোর মা আর ককাল, তোর মায়ের শরীরের যে অবস্থা খুব একটা ভালো না। সে কখন যেন দুনিয়া ছেড়ে চলে যায় রে। এখন ভাবতেছি ভবিষ্যতে আমার কি হবে। আর তুই যেহেতু আমাকে মানে পিছনের দিনের কথা একটু ভেবে দেখ, মানে সহযোগিতা করছিলি যেহেতু, তোর মা অসম্ভবে কি আমাকে একটু দেখবি, খেয়াল খুশি করবি? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হাব্বু, আবার ওই কথা বলছো তুমি? চুপ থাকো তো, ওই কথা আর বলো না। আর না বলেই বা কি করবা? খুব ভালো লাগেছে তোমার মেয়েকে না? হ্যাঁ, তোমার যদি আমি পেটের মেয়ে হতাম, তাহলে আমার মনে হয় না তুমি এই কথা আমাকে আবারও বলতে। তোমার তো আমি পুষ্ণ মেয়ে, তোমরা তো সারা জীবনে নিঃসন্তান। আমাকে যে পুষে কি ভুলটা তোমরা করছিলে, হ্যাঁ? ভুল করনি আব্বু? না রে বাবা, তোমাকে পুষে ভুল করবো কেন? আর তোমার মা আমাকে সন্তানাদি দিতে জীবনে ব্যর্থ হয়েছিল। তাই তো তোমার এক খালার কাছ থেকে তোমাকে নিয়ে এসে আমরা পুষে লালন পালন করে তোমাকে বড় করে বিয়ে শাদী দিছি। এই যে জীবনের একটা শখ আহ্লাদ তোমার মা আর আমার মনের মধ্যে ছিল, সেটা তোমাকে দিয়ে পূরণ করছি। কেন, তুমি কি আমাদের কাছ থেকে বাবা মায়ের সম্মান পাওনি কখনো? কম পাইছো? না না আব্বু, কম পাবো কেন? আমি কি সেই কথা বলছি? আমি বলতেছি মানে ওই কথাটা, মানে তোমার যদি পেটের মেয়ে হতাম, তুমি আমাকে নিয়ে এই সমস্ত আলাদা চিন্তা ভাবনা করতে না। মানে আমি কি তোমাকে বোঝাইতে পারছি আমি কি বলতে চাইছি তোমাকে? মানে তুমি যে ওই যে মা যেটা দেখে ফেললো তোমার আর আমার ওই বিষয়টা, এটা যদি তোমার পেটের মেয়ে হতাম, তুমি কখনো আমার কাছে কিন্তু এটা চাইতে না। বুঝতে পারছো? আমি সেটা বলতে চাচ্ছি। আবার দেখো না, মা এই যে অসুস্থ, বলতেছো যে মা কখন চলে যাবে, আর তখন তোমার আবার সেবা যত্ন করতে হবে। তো তোমার তো ভিতর থেকে আশা বা লোভ লালসা এখনো আছেই, মানে সেটা এখনো মুছে যায়নি। তার মানে তুমি কি চাও যে আবারও সে আগের মতো আমি তোমাকে এই সমস্ত দিই বা সাহায্য করি একটু? হ্যাঁ, আমি মনে হয় বুঝতেছি না, না? হ্যাঁ রে বাবা, বুঝে যখন ফেলেইছো, মনে করো ওইটাই রাইট। আমি তোমার কাছে একটু আশাবাদী, কারণ জানো, আমার খুব ভালো লাগেছে। তুমি আমার পেটে সন্তান হলে অত জোয়ান মধ্যে হতে না রে বাবা। কারণ তোমার মা তো বেটে মানুষ, আর দেখো না আমি উঁচু লম্বা, কিন্তু তোমার ওই তোমার যে আসল বাবা মা, তারা অনেক উঁচু লম্বা, হ্যান্ডসাম সবাই। আর তার পেটের মেয়ে বলে কথা, তুমি তুমি তো দেখতে শুনতে একটু শ্যামলা বটে, কিন্তু এই যে উঁচু লম্বা হ্যান্ডসাম, মানে নাদোষ নুদোষ গোল ভরা মেয়ে তুমি। তোমাকে যে আমার ওই জামাইটা পাইছে না, সে তো অনেক খুশি গো। সে ইনকাম যাই কম কম করুক আর বেশি করুক, মানে তোমাকে পাওয়ার পরে কিন্তু সে অবশ্যই সুখী হয়েছে। তো তার সঙ্গে কেমন কি থাকছো? সে তোমাকে ঠিকঠাক মতো মানে চালিয়ে নিতে পারে তো, দেয় তো ঠিকঠাক মতো হয় তোমার? দেখ তো জ্বালা দেয় না মানে? সে কোনো কিছু আমার কাছে কোমলে কি আর আমি এখানে থাকতাম নাকি? ও ইয়ে করে, কিন্তু তোমার মতো না জানো। আসলে এই যে কথায় বলে না যে পুরন চালে ভাতে বাড়ি আব্বু, মানে তোমার মধ্যে যা আছে, এটা কি সবার মধ্যে এরকম থাকে? এক একটা মানুষের ধরন এক এক রকম, বোঝো না এটা? ও এক ধরনের আর তুমি এক ধরনের। তবে তোমার এটা আমার ভালো লাগেছে। কারণ কি, মানে প্রথম যেদিন আমার বিয়ের আগের কথা বলতেছি, তুমি আমার সঙ্গে ওই যে মাকে ভেবে, যাই হোক ভুল করেই তো, আমি মনে করি ভুল করে, ইচ্ছা করে না, যাই হয়েছিল, সেটা তো আমার সেদিন খুব ভালো লাগেছিল আব্বু। এটা আমি তোকে বোঝাতে পারি না। তোমার ব্যবহারে আমি দারুণ মুগ্ধ হয়েছিলাম। তুমি অত সময় দিয়ে দেখে অত সুন্দর করেছে যে
আমার সঙ্গে ইয়ে করলে, মানে আমার এটা খুব ভালো লাগেছিল আব্বু। আর এই জন্য আমি মনে রাখছি, কিন্তু তুমি বাবা বলে কথা, যতই আমি তোমার পুষ্ণ মেয়ে হই, তাই বলে এই কথা তো আর তোমাকে আমি রিপিট করে বলতে পারি না, বোঝো না? এটা লজ্জার ব্যাপার। আজকে আবার তুমি নতুন করে আমাকে মনে করিয়ে দিতে লাগলে। কি করব বলো? আমার অবশ্য ভালো লাগে, তবে শোনো, মা থাকতে কিন্তু আর নয়, মা যখন থাকবে না তখন পরিপূর্ণভাবে তোমাদের এখানে এসে 2-10 দিন থাকবো, আর তোমাকে অ্যাক্টিভ ভাবে সেবা যত্ন করবো। দেখি তোমার কত লাগে। আমি তোমাকে খুশি করার জন্য থাকলাম, যেহেতু আমাকে আর লালন পালন করে এত বড় করছো, তার প্রতিদিন হিসাবে যদি কিছু একটা তোমাকে নাই দিতে পারি, তাহলে আর কেমন হলো? বুঝতে পারছো? এই কটা দিন একটু ধৈর্য ধরে থাকো। আর তোমার জামাইকে সঙ্গে করে নিয়ে আসবো। তবে তোমার জামাই কিন্তু আমাকে দারুণভাবে সুখী করছে, আমি এখানে অসুখী নেই। মানে এক ফুট কম খাই বেশি খাই, সে বাইরে বাজে আড্ডা দেয় না, সে সময় মতো ঘরে সকাল সকাল ঘরে শোয়, আর আমাকে ঠিকঠাক মতো দেয়। তবে তার চেয়েও যেন তুমি বেশি বাবা, তোমারই ভালো লাগে আমাকে বেশি। এখন তুমি বাবা, ওই যে এখানে তো একটা বাধা, বুঝতে পারছো? তবুও তুমি যখন বলছো, আমি তোমাকে যথেষ্ট সাহায্য করব, বা আগের মতো এই সমস্ত ঠিকঠাক মতো দিব। তুমি এ নিয়ে চিন্তা করো না। দেখো মাকে সুস্থ করতে পারো কিনা, আর যদি না পারো, তারপরে তো আমি আসি, ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করো কেন? আরে, চিন্তা করব না, চিন্তা তো একাই আসে যায় মনের মধ্যে। এই, জামাই কি বাড়িতেই আছে না কোথায় এখন জামাই? শুনলাম যে সে নাকি বাইরে ঢাকা না কোন জায়গায় কাজকর্ম করে খাচ্ছে। কোথায় আছে, বাসায় না বাইরে? এটা তো বললি না। তোমার জামাইয়ের কথা ছাড়ো তো। যে যখন ডাকে তার পিছ পিছে যায়, সে কর্ম করে। বেশ কিছুদিন একটি বাড়িতে ছিল, আজ 1 মাস হলো ঢাকায় আছে। এই যে বলতেছে যে 2 দিনের মধ্যে নাকি কাল পরশু চলে আসবে, এরকম একটা শুনলাম। এই জন্য বলতেছি ওকে সাথে করে তোমাদের বাসায় আসতে যাচ্ছি। আরে বাবা, তাহলে তো একটা কথা বলার ছিল আমার, বলবো নাকি? হ্যাঁ, বলবে না কেন? বলার জন্যই তো ফোন করছো। আর আমার কাছে বলতে আবার তোমার কোনো মুখে আটকায় নাকি? তুমি সব করতে পারছো, আর এই কথা বলতে তোমার ঢং করতেছো তুমি। বলে বলো, কি বলবা বলো। না, মানে আমি বলতেছিলাম কি, জামাই আসার আগেই তোদের বাড়িতে যদি আমি আসতাম একটা বার। মানে আমি বলতে চাইছি এটাই, তোর মা তো আজ 2টা মাস অসুস্থ রে। আমি একদম তার কোনো সেবা যত্ন থেকে বঞ্চিত আছি, কোনো রকম সুখী নেই, খুব অশান্তির মধ্যে আছি। এখন তোকেও তো আর আমি ফোন করে কিছু বলতেও পারি না, তুই এখন পরের বাড়িতে থাকিস। কি হালে আসিস কি না আসিস, এটা মনের ভাব না জেনে তো আর কোনো কিছু চাওয়া যায় না, বলা যায় না। এই জন্য বললাম কি, আমি কালকে একটা বার তোদের বাড়িতে আসি না হয়? কেন হঠাৎ কালকে, কোন মতলবে তুমি আসতে চাইছো আগে তাই শুনে দেখি। তুমি আমাকে ডাকতেছো তোমাদের বাড়িতে মাকে দেখার জন্য, আবার তুমি অ্যাডভান্স কালকেই চলে আসতে চাইছো? তোমার উদ্দেশ্যটা কি আগে তাই বলো, তারপরে আমি তোমাকে জানাচ্ছি। না, মানে মানে আমি বলতে চাইছিলাম কি, যে আসলে জামাই আসার আগে যদি তুই আমাকে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াতি, মানে বুঝতেই তো পারছিস আমি কি বলতে চাইছি তোকে। মানে পূর্বের মতো যদি একটাবার একটু সময় দিতি, তাহলে আমার একটু ভালো হতো রে। কারণ এখানে আসলে তো তোর মা থাকবে, সে অসুস্থ, জামাই তোর সাথে থাকবে, তখন তো আর সুযোগ হবে না, বুঝিস না এটা? আর বাবাকে যদি একটু ভালো করে রান্না বান্না করে খাওয়াইতে চাস, বা একটা বেলা যদি ভালো করে আদর আপ্যায়ন করার সুযোগ চাস, তাহলে আমাকে ডাক না, আমি কালকে তোদের ওখানে আসি। মানে জামাই আসার আগেই হয়তো একটা রাত তোর এখানে থেকে আসতাম। মানে বুঝতেই তো পারছিস, আমার মনের অবস্থা ভালো নেই রে। পূর্বের মতো যদি আরেকটা বার আমাকে একটু সুযোগ দিতি, তাহলে মনে হয় ভালো হতো। আমার খুব দরকার জানিস। আমি মানসিক ভাবে একটু ভেঙে পড়ছি, মানে তোর মার অসুস্থতা সব মিলিয়ে আমার মন টন ভালো নেই। যদি একটাবার সুযোগ দিস আর কি, তাহলে হয়তো আমার ভালো হতো। এ এই কথা? হ্যাঁ বাবা, এই কথা। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি রাতটুকু যাক, কালকে সকাল করে তাহলে তুমি চলে আসো। কারণ তোমার জামাই আসার কথা শুনছি। এখন সে দিনে মানে আসবে কি রাতে আসবে কি পরের দিন আসবে, এর তো কোনো গ্যারান্টি নেই। তুমি এক কাজ করো বাবা, তুমি কালকেই চলে আসো। আর বাড়িটাও ফাঁকাই আছে। তোমার একটা লাতিন আছে ছোট, আর কি বোঝে ছোট মানুষ। আসো তাহলে, আমি তোমাকে দারুণভাবে সেবা যত্ন করবো। আমি বুঝতে পারি তোমার মনের অবস্থা বাবা। তুমি আসলে মাকে নিয়ে অনেক কষ্টের মধ্যে আছো। মানে একটা পুরুষ মানুষের বউ যদি অসুস্থ থাকে দিনের পর দিন, তাহলে যে তার মনের অবস্থাটা কি হয়, এটা তো আমি ভালো বুঝতে পারি। তো ঠিক আছে বাবা, তুমি আসো, তোমাকে দারুণভাবে আমারও আসলে দরকার। ও তো আজ 1 মাস নেই বাবা। আমি তো এইভাবে 1 মাসের জন্য, আমার এমন কি হয়, আমি তো কালকেই আবার ওকে কাছে পাবো, কিন্তু তোমার তো আর নেই। তুমি সেই কবে আবার তোমার ওই জুটবে, সেদিন আবার তোমার। তার যেতে বলো, বলতেছি তুমি কালকে আসো, আমি ভালো করে একটু ভালো রান্না বান্না করে আদর প্যান করে তোমাকে খাবো।
আর তোমাকে একটু সুযোগ দিব আমি, মানে সেদিনকার চেয়েও, সেদিন তো তুমি ভয়ে পেয়েছিলে, আর এখন স্বাধীনভাবে সুন্দর করে আমাকে দিয়ে যাবে, আমারও খুব ভালো হবে, আমারও দরকার। জানো তোমার জামাইয়ের সাথে তোমাকে আমার ভালো লাগে, মানে বেশি তুমি অনেক কিছু মেনটেন করে চলতে পারো, আমার খুব ভালো লাগে বাবা, আমার পরাণটা একদম জুড়িয়ে যায় জানো। তুমি দেরি করো না, তুমি যখন মন থেকে চাইছো, তুমি বাবা তুমি চলে আসো কালকে, দেখি একটা রাত একটা দিন তোমাকে আমি আদর আপ্যায়ন করবো, এই সুযোগটা তোমাকে দিব, তুমিও তোমার মনের ইচ্ছাটা পূরণ করো, চলে আসো তুমি। হ্যাঁ রে মা, সত্যি বলছিস তুই? ঠিক আছে, তাহলে আমি আগামীকাল কিন্তু তোদের বাড়িতে চলে আসতেছি। আর তোর মাকে আমি কিছু বলে আসবো না রে, আমি গন্ধে যাবো এই কথা বলে সোজা তোর বাড়িতে চলে আসতেছি। আর শোন, একটা কাজ করি না হয়, এই বুদ্ধিটা কেমন হয় বলতো? কি কাজ আব্বু? আরে বাবা, আমি বলতেছি কি, আমি না হয় কিছু টাকা পয়সা দিয়ে তোদের সাহায্য করি, আর জামাইকে বল ওর বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে জামাইকে বিদেশ পাঠিয়ে দে। বিদেশ পাঠালে জামাইও তাহলে ইনকাম করে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসলে ভবিষ্যতে তুই অনেক সুখী হবি। আর এদিকে তোর মায়ের যে অবস্থা, তোকে নিয়ে নয় আমি থাকতাম, মানে তোর বাড়িতেই না হয় যাই থাকতাম, সমস্যা কি ছিল? আমিও চলতে পারতাম। তাছাড়া তো আর আমার কোনো গতি দেখতেছি না, কি যে করি এখন। মানে বুদ্ধিটা কেমন হয়, মানে আমি তোকে টাকা পয়সা ওই সাথেই দেবো, মানে জামাইকে বিদেশ পাঠাইলে রাস্তাটা ক্লিয়ার, তাহলে তুই তোর ভবিষ্যৎটাও উজ্জ্বল হবে। জামাই এক গাদি টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে প্রবাস থেকে, আর এদিকে তুই আর আমি একভাবে চলতে পারবো, কোনো মাঝখানে বাধা থাকবে না কেউ। বুদ্ধিটা কেমন হয় বলতো? হুম, বুদ্ধিটা খারাপ না। ও, আজকে তোমার হুঁশ ফিরলো? তোমার জামাই তো সেই আগেই বিদেশ যাওয়ার জন্য তোমাদের কাছে টাকা পয়সা চাইছিল, তখন তো তুমি কিছুই দিলে না। আর এখন নিজের স্বার্থ পাচ্ছে, নিজের প্রয়োজন পড়ছে, ইয়ার্স আর এখন জামাইকে বিদেশ পাঠাবা না? ঠিক আছে, পাঠাইতে যখন যাচ্ছ, কিন্তু বাবা একটা কথা বলি, তুমি যদি অর্ধেক টাকা দাও আর আমার শ্বশুরকে বলে যদি অর্ধেক টাকা ম্যানেজ করে তাকে প্রবাসে পাঠাইতে পারি, সেখানে তোমার কিন্তু এই টাকাটা দাবি সেবা রাখবে না, তোমার জামাই বাইরে যাক, আর আমাকে একটা কথা দিতে হবে, আমার স্বামীকে তুমি বাইরে পাঠিয়ে দেবা, আমার দায়িত্ব কিন্তু এই দিনের পর দিন আমি ওই স্বামী ছাড়া স্বামী হারা হয়ে থাকবো, এই দায়িত্বটা কিন্তু তুমি পালন করবা। যদি তুমি পারো তাহলে আমি রাজি আছি, তা না হলে আমি কিন্তু রাজি নেই। ওই একদিন থাকবা আর ওই দেখাই করবা না, আসবা না, খোঁজ দিবা না, ওটা চলবে না। তোমার জামাইকে এক সপ্তাহে তুমি বিদেশ পাঠাও, সে আমার জন্য কামাইরুজি করে নিয়ে আসুক, ভালো কথা, কিন্তু আমি তো কখনো আসলে এটা চাইনি যে মনের কাছ থেকে যে আমার স্বামী আমার ছেড়ে বাইরে কোথাও থাকুক। এই যে দেখুন, একটা মাস ঢাকায় গেছে, আমার ভাল লাগে না জানো, ওরে ছাড়া আমার থাকতেই ভাল লাগে না। মানে আমার এক কথায় তোমার জামাইরে প্রত্যেক রাতেই লাগে। আর এই জন্য বলতেছি কি, ওরে যদি প্রবাসে পাঠাও, অ্যাক্টিভ ভাবে তুমি আমার কাছে থাকবা, আমাকে তুমি তোমার জামাইয়ের অভাবটা পূরণ করবা, পারবা না? যদি পারো তাহলে তোমার জামাইকে পাঠাও, ও দেখি বাড়িতে আসুক, ওর সাথে পরামর্শ করে ওকে বিদেশ পাঠানোর বন্ধ ব্যবস্থা করতেছি। তাহলে তুমি বাবা এক কাজ করো, টাকা পয়সা ম্যানেজ করে ফেলো খুব শীঘ্রই। আমার একটা যার নরিয়াস হাজবেন্ড আছে, ও হচ্ছে বিদেশ থাকে, ওকে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি টাকা অসম্ভবে বলিনি। তাছাড়া ওই যে স্বামীকে আমি ছাড়তে চাই না, তুমি যদি আমার দায়িত্ব নাও তাহলে তোকে নিশ্চিন্তে আমি ছেড়ে দেবো বাবা। দেখো তুমি টাকা পয়সা ম্যানেজ করতে পারো কিনা। বুদ্ধিটা অবশ্যই ভালোই করছো, নিজের স্বার্থ যখন বাড়ে তখন টাকা পয়সা হাত থেকে বেরোয় না। হ্যাঁ, বুঝতে পারি না মনে হয় আমি, হ্যাঁ। ঠিক আছে, তুমি ম্যানেজ করো। আর মাকে এই কথা বলো না, মা কিন্তু এটা মেনে নেবে না যে তুমি টাকা পয়সা দিয়ে তোমার জামাইকে বিদেশ পাঠাবা। কারণ মা তোমার সাথে আমার এই পূর্বের ঘটনাটা জানতে পেরে মা কখনোই চাইবে না যে আমি একা থাকি, বুঝতে পারছো? মাথায় রেখো বিষয়টা। আচ্ছা বাবা, তাহলে এক কাজ কর, এই কথা তুই আগে জামাইরে বলিস না, আমি আগে টাকা পয়সা ম্যানেজ করে নিই, তুই তারপরে জামাইয়ের সাথে পরামর্শ করবি, তোর শ্বশুরের সাথে পরামর্শ করে যেটা হয় আমাকে জানাবি। আমি চাইবো আমার জামাই বিদেশ চলে যাক। আরে মানুষের জামাইরা যায় না, আমার জামাই তো বাড়ি থেকে নড়তেই যায় না তোরে পাওয়ার পর। আব্বু যে কথা বলো না তুমি, ঘোড়ার ডিম, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এই কথা বলতে? আমি তো কেমন তুমি তো ভালো করেই জানো, নিজে পাইছো এই জন্য টুমটুকি বাজাচ্ছ না। সত্যি আব্বু, তোমার জামাই আমাকে পর পরে না, সে চরম খুশি, খুব খুশি, মানে ওর কোল ভরা, তুমি তো পাইছো জানোই তো, যে এইরকম হুষ্ট পুষ্ট নাদুস নদুস কোল ভরা একটা মেয়েকে স্বামী পাইলে কোন স্বামী না খুশি হয় তুমি বলো? অতএব তোমার যদি ভালো লাগেছে, যেহেতু মা অসুস্থ, তোমারও দরকার, আমি তোমার চিন্তা ভাবনা করেই কিন্তু কথাটা বলতেছি। তুমি তোমার জামাইকে পাঠানোর জন্য টাকা পয়সা গোছগাছ করে একদম রেডি হয়ে যাও, খুব দ্রুত ওকে পাঠানোর ব্যবস্থা করো। আর শোনো, ওই 2 দিন সময় দেওয়ার পরে বলবা যে না, আমি এখানে তোর সাথে অ্যাক্টিভ সময় দিতে পারতেছি না,
ওই এটা সেটা, তখন কিন্তু এটা বললে হবে না। জামাইকে পাঠাবা পাঠাও, কিন্তু আমাকে ও যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন আমার সাথে তোমাকে চালিয়ে নিতে হবে এইভাবে। মানে আমি তো আরো তোমার রাস্তা ভালো করে দিচ্ছি বাবা, তোমার পথ খুলে দিচ্ছি, বোঝো না কেন? এরকম সুযোগ কেউ পায় না, আর তুমি পেয়ে হারাও না কিন্তু। এটা আগেই বলে রাখলাম, পারবে তো চালাইতে আমাকে? হ্যাঁ। হ্যাঁ, পারবো না একটা কথা বললি নাকি? এমন করে বলছিস যে কি যেন মগের মূল্য। আরে তোর বাবা কি বুড়ো হয়ে গেছে নাকি? তোর বাবা তো এখনো ওই জন্মদা রয়েছে। তোর মায়ের চিন্তা ভাবনায় টেনশনে টেনশনে আসলে আমার মানে চিন্তাই বুড়ো করে দিছে। তাছাড়া তো মানসিক ভাবে আমি স্ট্রং আছি রে, ঠিক আছি। শোন, তুই আমাকে এই কথা বলবি না। আজকাল ছেলেপেলেরা যে কেমন কি ওটা আমার জানা আছে। তার চাইতে আমি এখনো অনেক সতেজ সবল আছি, বুঝতে পারলি? তোকে চালিয়ে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার দিচ্ছে। তোকে যথেষ্ট ভাবে আমি চালিয়ে নিতে পারবো রে। তুই এদিক দিয়ে নিশ্চিন্তে থাকতো। জামাইকে বিদেশ পাঠিয়েই দেবো আমি। আর তোকে আমার চাই, এক কথায়, বুঝতে পারছিস? ঠিক আছে, দেখা যাবে না। জামাইকে আগে বিদেশ পাঠাও, তোমাদের মুরতটা দেখি, তারপরে বুঝবো না যে কত দূর তোমার মনে চাওয়া। তুমি চাওয়ার মতো চাইলে কিন্তু পাওয়া যায় বাবা। তুমি ভালো করে চাও, তোমার জামাইকে বিদেশ পাঠাও, যদি সাকসেসফুল হতে পারো আমি তো তোমার। এখানে আর সন্দেহ আছে নাকি কিছু? আর মাকে একটু চেষ্টা করো একটু সুস্থ করার জন্য। মা সুস্থ থাকলেও তুমি আমাকে পাবে, বোঝো না কেন? তাই বলে একটা মানুষকে মানে অবজ্ঞা অবহেলা করো না কিন্তু। মায়ের ট্রিটমেন্টের জন্য যদি টাকা পয়সা কিছু লাগে আমিও দিব, মাকে সুস্থ করে তোলো। আর শোনো, মন চাইলে যদি গায়ে বাছুরে মিল থাকে না, ও আধা রাত্রেও অনেক কিছু হয়, বুঝতে পারছো? আমাদের এখানে তুমি আসলে থাকলে সমস্যা কি? পাগল ছেলে, তুমি তোমার জামাইকে আগে পাঠানোর জন্য টাকা পয়সা রেডি করো, আমি এদিকে আলাপ করতেছি। আর তুমি শোনো, কালকে এসে 3-4 বার যা হয় যেটুকু বলাতে জোটে এটুকু এসে থেকে একটু হাসতে মজা করে যাও। একটু ভালো মন্দ রান্না করবো, খেয়ে টেয়ে যাও। তুমি তো আর আমার মুখের মধ্যে লিলে ছাড়োই না, 1 ঘন্টা ধরে ধরে রাখো। ঠিক আছে, তো রাখি। আমার মেয়ে আবার ওই দিক থেকে তাকাচ্ছে, আমার ওই তোমার ছোট লাটিনটা। আবার বলবে না কার সাথে কথা বলতেছে না বলতেছে, ওর বাবারে আবার বলেও দিতে পারে। আর শোনো আব্বু, তোমার আশপাশে আবার কেউ নেই তো যে কার সাথে কথা মানে তো আবার মানে উনি তো আবার মনে করার মাস্টার, নেই তো আবার উনি? আরে না রে বাবা, আমি তো এই যে ফাঁকা মাঠের মধ্যে এসে তোর সাথে মোবাইলে কথা বলতেছি। আমি কি পাগল নাকি যে তোর মায়ের সামনে তোর সাথে কথা বলি? তোর মা আবার কি ভাববে? বুঝিস না এটা? তা শোন, অনেক কথাই তো হলো, আর কথা বাড়াবো না। আগামীকালকে আমি সোজা সকালে তোর বাড়িতে চলে আসতেছি। তুই কিন্তু রেডি হয়ে থাকবি, আমাকে সুন্দর করে সেবা করার সুযোগ দিবি, বুঝতে পারলি? হ্যাঁ, তা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা, রেডি হয়ে থাকবো না। আসো তুমি দেখি, তোমাকে কতটুকু আমি সেবা করতে পারি দেখবো না। আমারও লাগবে। তুমি এসো, এসে আমার রান্না বান্না খেয়ে যাও, আমার সেবা যত্ন নিয়ে যাও, মনটা একটু হালকা করো। মেয়ে হয়ে বাপের আর কতটুকু সেবা যত্ন করতে পারবো, আসো তারপরেও। তো ঠিক আছে, রাখতেছি। কালকে চলে আসো কিন্তু, মিস করো না। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, মজার গল্প নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমার অপেক্ষায় থাকবে। আর ততক্ষণে নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ স্যার, আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে কি অবস্থা, তোমার কি খবর? হুম? চাকরির জন্য তো সবই তোমার জন্য করলাম, আর যে কথাগুলো ছিল সেটা আসলে কি হবে? স্যার, আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়ে নি, তারপরে আপনার সঙ্গে আমার যেটা আসলে মিট করা আছে ঠিক সেটা আমি মানে ঠিক সময় মতো পেয়ে যাবেন, বুঝছেন? মানে এই নিয়ে আপনি টেনশন করেন না স্যার। মানে আপনি অযথা বাড়তি টেনশন করছেন। আমি কথা রাখবো স্যার। দেখো, আমরা আসলে যার জন্য সুপারিশ করি ঠিক তার কাজটা হয়ে যায়। আর এইগুলা যখন সম্পূর্ণ হয়ে যায়, তো পরে কিন্তু সে আর আমার এই কথা মনে রাখে না। এই জন্য আর কি, মানে একটু সংকোচ বোধ করছি। যদি তুমি চাকরি পাওয়ার আগে যেভাবে আমার সঙ্গে মিট করছিলা, এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছো, পাইবা, জয়েন করবা, তারপরে যদি আমার কথা সব ভুলে যাও,
এই জন্য আর কি বলছি, মানে এগুলা তো আসলে বাকি হয় না, আমরা নগদে বিশ্বাসী, বুঝছো? হ্যাঁ স্যার, এতটা ইয়ে করবেন না স্যার। আমি স্যার আপনার প্রত্যেকটা কথাই এ যাবৎ মেনে আসছি এবং মানবো, কারণ আপনি যতটুকু অর্থের আবদার করছিলেন এটা কিন্তু স্যার আমি আপনাকে পরিশোধ করে দিয়ে দিছি অলরেডি। এখন বাকিটা হচ্ছে আমার আপনার সঙ্গে আমার কথা ছিল স্যার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলে তারপরে স্যার আপনি আমার কাছ থেকে মানে যেটা আর কি ওইটা আর কি যেটা বুঝে নেন, যেটা চেয়েছেন একটা দিন সময়। ঠিক স্যার, আমি আপনাকে ওই একটা দিন সময় দেব, তবে এটা একটু মানে আপনি ধৈর্য ধরেন। তারপরে স্যার আমি আপনার কথা অমান্য করব না, এটা আপনার উপর আমার উপর একটু আস্থা রাখেন স্যার। এই দেখো, আসলে এইগুলো তো মানে পরে হয় না, মানে এগুলো যা কিছু আমাদের সঙ্গে মিট করা থাকে এটা, যেমন অর্থনৈতিক ব্যাপার স্যাপার সেটা তুমি মেটাই দিছো। কিন্তু দেখো, তোমার সঙ্গে আমার যেটা কথা ছিল, তুমি একটা দিন আমাকে জাস্ট পার্সোনাল ভাবে সময় দেবে, তো সেটা আসলে বাকি হয় না। মানে তোমার চাকরি বাকরি হয়ে গেলে, তুমি সেটেলমেন্ট হয়ে গেলে, তখন কিন্তু তুমি যদি আমার এটা অস্বীকার করো, আমার কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য বলছিলাম যে তুমি দু একদিনের মধ্যে এইটা একটা সময় করে আমাকে একটু সময় দাও, তাহলেই হবে, বুঝছো? আর এটা খুব গোপনে, তা না হলে কিন্তু মানে তোমার কথাও ঠিক থাকবে না, বা আমার সঙ্গে তোমার এটা বেইমানি করা হয়ে যাবে, বুঝছো? স্যার আপনাকে যে আমি কি করে বলি, মানে এই যে স্কুল মাস্টারের জন্য চাকরির অ্যাপ্লাই করছিলাম এবং আপনার সঙ্গে স্যার যেটা আমার কথা ছিল মানে একটা টাকা পয়সা মেট করার ব্যাপারে, যেটা স্যার আমি ফ্যামিলির থেকে মানে এটা আদায় করে আপনাকে এটা পরিশোধ করে দিয়েছি স্যার। এখন আমার সঙ্গে যে পার্সোনাল একটা চুক্তি, আপনাকে জাস্ট একটা দিন পার্সোনালে আমাকে সময় দিতে হবে আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য, যেটা আপনি আমার কাছে আবদার করছেন। এইটা স্যার মানে আমি তো আপনাকে দিব, কিন্তু এটা তো আর আমার ফ্যামিলির মানুষ জানে না, আর জানলে কি আর আমাকে এই চাকরি করতে দিত? আর এটা আসলে স্যার আপনাদের একটা কলঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না স্যার? এই জন্য বলছিলাম যে একটু ধৈর্য ধরেন, আর আমি একটা মেয়ে মানুষ তো স্যার, মানে আমার একটা সুবিধা অসুবিধার ব্যাপার থাকতে পারে, এই জন্য দু একটা দিন সময় চাইছি। এত ব্যস্ত হলেন কেন স্যার? আর আমার উপর একটু আস্থা রাখেন, যেহেতু স্যার আমি আপনার আন্ডারেই তো চাকরি করব, আমি যাবোটা কোথায়? আমাকে তো আপনি অবশ্যই কাছে পাবেন, তাই না স্যার? একটু ধৈর্য ধরুন। আরে বাবা, তোমাকে দেখলে যে আর আমার দর্শ হয় না, বুঝছো? মানে যেমন তুমি সুন্দরী, নাদুস নুদুস খুব, মাশাল্লাহ ভারী সুন্দরী তুমি, বুঝছো? মিষ্টি চেহারা তোমার। আর যেটা গোপনে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, এই যে ফোনে আলাপটা হচ্ছে, এটা কিন্তু একান্তই তুমি গোপন রাখবা, মানে কেউ যেন না জানে, বুঝছো? আর যেটা তোমার সঙ্গে আমার কথা, আমিও জানি যে তুমি আমার সঙ্গে বেইমানি করবা না। তবে হ্যাঁ, তুমি একটা মেয়ে মানুষ, তো তোমার তো একটা সময় সুযোগ বা শারীরিক অবস্থান ভালো থাকতেও পারে, নাও পারে। যাক, এটা আমি বুঝি। তা ঠিক আছে, তুমি একটু ঠিকঠাক হয়ে আমাকে একটু সময় দাও, একটা দিন আমার অফিসে মানে পার্সোনাল আসো, তাহলেই হবে আর কি। মানে এই একটা দিন তোমার কাছে সময় চেয়েছি, তুমি আমাকে একটু আসো, আমার সঙ্গে একটু আড্ডা দাও, হাসি খুশি মানে আমাকে একটু আপ্যায়ন করো, তারপরে তো দ্বিতীয়বার আর তোমার কাছে আমার আপত্তি থাকবে না, বুঝছো? সে না হয় করা যাবে স্যার, সবই বুঝলাম, কিন্তু স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন স্যার। ওই যে আমার সঙ্গে চাকরির জন্য যে অ্যাপ্লাই করলো আর একটা মেয়ে স্যার, ওই যে নাম হচ্ছে মেরিনা, মানে ওই মেয়েটার হাজবেন্ড তো ওই যে বিদেশ থাকে, আপনাদের এই স্কুল পাড়ার পাশেই তো বাসাটা ওদের। তো ও তো খুবই সুন্দরী স্যার, আর মাসাল্লাহ ব্রেন্ড, মানে খুবই ব্রিলিয়ান্ট ছাত্রী স্যার, ওর রেজাল্ট খুব ভালো দেখলাম তো। তো স্যার ওর চাকরি হলো না কেন? মানে আমারটা আপনি আমাকে এভাবে সবকিছু মিলিয়ে মানে আমাকে নেবেন একবার, আবার আমার টাকাও নেবেন, সব মিলে আমি তো মিট করলামই, আপনি তো আমাকে স্যার চাকরিটা দিলেনই, হয়েই যাবে। কিন্তু ওর চাকরিটা হচ্ছে না কেন স্যার? মানে প্রবলেমটা কোথায় আসলে? ও কি আপনার কথাই মানে অবদ্ধ ছিল স্যার? মানে আপনার কোনো কিছু মানে নাই আপনার অফার, নাকি টাকা পয়সা কম চেয়েছিল স্যার? মানে কোনটা? দেখো, ওই মেয়েটা আসলে আমার সব কথা মানছিল, কিন্তু টাকাটা কম দিতে চেয়েছিল। আর এই যার কারণে ওর চাকরিটা আমি আসলে মানে এলাও করি নাই, ওর জন্য অতটা চেষ্টাও করি নাই। আমি আসলে নজরটা গেছে তোমার দিকে,
আমি চাইছি কি যে তোমার পারিবারিক যে গার্জেন আসছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে, প্লাস তোমার সঙ্গে আমার কথাবার্তা বলে বা তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো যে তোমার মতো একটা ম্যাডাম যদি আমাদের পাশে থাকে, চাকরি বাকরি করে একই অফিসে, তাহলে হয়তো এটা একটা মানানসই ভালো হবে। আর উনি একটু মানে অন্য টাইপের, হ্যাঁ, এই জন্য আর কি উনাকে আমার পছন্দ না, এই জন্য নিলাম না। তো সে পরে অন্য জায়গায় অন্য প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবে, হয়তো তার হবে। কিন্তু সে, আমি আসলে তোমাকে যেটা অফার করছিলাম সে এটার জন্য রাজি ছিল, মানে তাকেও সে গিফট করবে একবার, আবার কিছু টাকাও দিবে, কিন্তু টাকা পয়সার অঙ্কটা সে একটু কৃপণতা করলো, কম দিবে। এই জন্য আর কি ওকে আমি অ্যালাউ করিনি, এই হচ্ছে বিষয়, বুঝছো? তাছাড়া কিছু না। তাহার মানে স্যার এই চাকরি বাকরি পেতে হলে চেহারাও সুন্দরী লাগবে, আবার অর্থনৈতিক অবস্থাটাও একটু ভালো হতে হবে, তাই না স্যার? মানে টাকা পয়সাও আপনারা যেটা আপত্তি করবেন সেটা আর কি আপনাদের মেটাই দিতে হবে। প্লাস আপনাদের মতো শিক্ষক বা আপনাদের মতো হেড প্রতিষ্ঠানের যারা বড় কর্মকর্তা আছে তাদের একটা দিনের জন্য স্যার একটু পার্সোনালের সময় দিলে মানে ভালো হয়, তাই না স্যার? শুধু এটা হলে কি আর হয়? এটা তো ভুল বলছো তুমি। মানে তার সার্টিফিকেটও একটু ভালো থাকতে হবে, তার ভালো রেজাল্ট থাকতে হবে, সে মানে তার ওই যোগ্যতায় এক্সপার্ট হতে হবে, সব মিলে মানে এভরিথিং এভরিথিং, মানে সব মিলে তাকে মানে একটু ম্যাচুরেট থাকতে হবে, এই আর কি। তাছাড়া কিছু না। আর আমরা তো আসলে তার কাছে প্রতিনিয়ত কোনো কিছু দাবি করব না, জাস্ট একবার। আরে তোমার মতো কত মেয়ে এরকম মানে চাকরি নেবে, তার সমস্ত কিছু উজাড় করে দেবে, লাইন লেগে পড়ে আছে। আসলে আমরা তো এইভাবে এলাও করি না। মানে তার রেজাল্টটাও দেখি, তার মেধাটা, তাকে ম্যাচুয়েড আনম্যাচুয়েড বলে একটা কথা আছে, সব মিলে তাকে দেখে যাচাই বাছাই করে একজনকে সিলেক্ট করি, এবং তাকেই ওই আমার শর্ত সাপেক্ষে গুলি যা আছে সেটা বলে যদি রাজি খুশি থাকে তাহলে তাকে করি, না হলে নেক্সট অন্য একজনকে এখানে এলাও করি, এটাই, আর কিছু না। স্যার আমার তো আবার লজ্জা লাগে, মানে আমি একটা অবিবাহিত মেয়ে, স্যার আমি কি আপনাকে খুশি করতে পারবো তো স্যার? মানে ভয়ও লাগে একটু লজ্জাও লাগে, জানি না কি হবে স্যার। যাই হোক, দেখে শুনে একটু মানে আমার সঙ্গে আচরণ করবেন, এইটাই আর কি আপনার কাছে আমার আপত্তি স্যার। তাছাড়া আমি তো আর কোনোদিন এগুলা কারোর সঙ্গে মানে এই ধরনের আচরণে পড়িনি বা করিনি, যে আমার অভ্যাস থাকলে হয়তো আমি এটা পারবো, কিন্তু একটু দেখে শুনে যেটা হয় করবেন স্যার, আপনি যেটা ভালো হয় আর কি, বুঝছেন স্যার? আরে এটা নিয়ে তোমাকে টেনশন আর করতে হবে না, পাগলি। এত টেনশন করছো কেন? হুম? আরে দেখবা খুব ভালো লাগবে। এটা তো শুধু তোমাকে বললাম, বেশি কিছু বললাম না, বুঝছো? মানে বুঝে নাও। মানে এমন কিছু তোমার সঙ্গে আচরণ করব না যে যেটা তোমার আসলে খারাপ লাগবে, ভালোই লাগবে আশা করি। তো ঠিক আছে, তোমার অ্যাপার্টমেন্ট লেটারও আসুক, আর তুমি একটু ধৈর্য ধরো। সবই তোমার ওকে হয়ে গেছে যখন, আর এর এই ফাঁকে তুমি আমার সঙ্গে একটু তোমার শারীরিক ভালো অবস্থা না হলে আমাকে ফোন করে একটু যোগাযোগ করে পার্সোনালি একটু আসো, তারপরে কথা হবে। তো এ পর্যন্তই, নাকি আর কিছু বলবা? না স্যার, আর আর কি বলবো স্যার, আপনার কাছে শুধু এইটুকু আমার চাওয়া স্যার, একটু দোয়া করবেন খুব জরুরি ভিত্তিক, মানে তাড়াতাড়ি জন্য আমার অ্যাপার্টমেন্ট কার্ডটা চলে আসে। আর এই ফাঁকে স্যার আমি আপনাকে একটু ফোন করে আপনার সঙ্গে একটা দিন সময় দিব স্যার, আপনি যত খুশি মজা করবেন। হ্যাঁ, আমি স্যার রাজি আছি, কিন্তু এটাই স্যার একবারই জীবনে শেষ, আর কোনোদিন আমার কাছে আপত্তি করতে পারবেন না স্যার, এটা বলে দিলাম। তো ঠিক আছে স্যার, অনেক কথাই তো হলো, রাখতেছি। পরবর্তী সময় আপনার সঙ্গে আবার ফোন করে কথা হবে। ওকে স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে এই শোনো, বিষয়টা তুমি একদম গোপন রাখবা, কেউ যেন বুঝতে না পারে, হ্যাঁ? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা। ও ওকে স্যার।